আসসালামু আলাইকুম ব্যাকবেঞ্চার্স। আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যারোরিসেপ্টর। ব্যারোরিসেপ্টর টপিকটা তোমার এইচএসসি তে যেমন খুবই ইম্পোর্টেন্ট, এছাড়াও অ্যাডমিশনের জন্যও খুব ইম্পোর্টেন্ট। এইখান থেকে খুবই সহজ কিছু প্রশ্ন আসে। কিন্তু যেহেতু এই টপিকটা একটু পেঁচানো টাইপের মানে ঘোলায় যায় আরকি। তুমি অ্যান্সার সবই জানবা যে কোন টপিকটার ভিতরে ছিল বা কোন নামগুলা এর মধ্যে ছিল, কোন শিরোনাম ছিল। কিন্তু তোমার পেঁচায় যাবে জিনিসটা। এজন্য তুমি অ্যান্সার করতে পারবা না। আর এই কনফিউজিং জিনিসগুলোই তোমার অ্যাডমিশনে প্রচুর পরিমাণে দেয় স্যাররা যাতে স্টুডেন্টদের বাছাই করে নিতে পারে। সো এইচএসসি এবং অ্যাডমিশনের দিকে খেয়াল করে দেখলাম যে তোমাদের এই ব্যারো রিসেপ্টরটা আগে ক্লিয়ার থাকা উচিত। একাডেমিক লাইফে আমার ব্যারো রিসেপ্টরটা নিয়ে খুবই প্যারা খাইতে হইতো। সো অ্যাডমিশনে এসে বেসিক্যালি আমি এটার মানে আসল ক্লিয়ারেন্সটা পাইছি আরকি। সো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ব্যারো রিসেপ্টরের ভিতরে ঢোকার আগে আমরা এর নামটাকে বিশ্লেষণ করি। ব্যারো রিসেপ্টরের মধ্যে ২ টা শব্দের একটা একত্রীকরণ ঘটেছে। সেটা কি? এই যে ব্যারো এবং এই যে রিসেপ্টর। ১ম এ রিসেপ্টর অংশে আসি। রিসেপ্টর অংশের অর্থ এটা সবাই জানো যে কোনো কিছু রিসিভ করে। রিসেপ্টর মানে একটা সংবাদ গ্রহণকারী কোনো একটা কিছু। আর এই ব্যারো তোমরা ফিজিক্সে পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো বার। বার কি? চাপের একক। চাপের একক হচ্ছে বার। আবার তোমরা ব্যারোমিটার পড়ছো যে চাপ পরিমাপের যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। তাহলে এই যে ব্যারো অংশ আছে এর সাথে চাপের একটা সম্পর্ক আছে। তাহলে এটা হচ্ছে চাপ এবং এই রিসেপ্টর কি? সংবেদী গ্রাহক। সংবেদ গ্রাহক। তাহলে এটা হচ্ছে হয়ে গেছে। চাপ সংবেদ গ্রাহক। অর্থাৎ যে রিসেপ্টর গুলো চাপ আইডেন্টিফাই করবে যে চাপের পরিমাণ কেমন, চাপ বেশি না কম এবং এই যে এই সংবেদটা গ্রহণ করে মস্তিষ্কে পাঠিয়ে আমাদের রক্তের যে চাপ আছে এটা নিয়ন্ত্রণ করবে, সেইগুলাই হচ্ছে ব্যারো রিসেপ্টর। এই ব্যারো রিসেপ্টর গুলো কোথায় থাকে? এই ব্যারো রিসেপ্টর গুলো থাকে আমাদের যে শিরা ধমনী আছে, হার্ট আছে ডানে হার্টের যে ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকলে। এই যে আমাদের যে টোটাল মানে রক্ত সংবহনের যে অংশগুলো আছে, সেই অংশের প্রাচীরে এই ব্যারো রিসেপ্টর গুলা থাকে। এই বায়োরিসেপ্টর গুলো এখানে থেকে যখন আমাদের এইখান দিয়ে রক্তের ফ্লো ঘটে, তখন যদি চাপ বেশি হয় এই রিসেপ্টর গুলো উদ্দীপ্ত হয়ে মস্তিষ্কে খবর পাঠায়। তখন মস্তিষ্ক সেই হিসেবে কাজ করে, আবার কমে গেলে সেই হিসেবে কাজ করে। সো এটা হচ্ছে বেসিক্যালি ব্যারোরিসেপ্টর এবং ব্যারোরিসেপ্টরের এই যে পুরো প্রক্রিয়া, যে রক্তচাপ বেড়ে গেলে ব্যারোরিসেপ্টর কমানোর জন্য কাজ করে, আবার কমে গেলে বাড়ানোর জন্য কাজ করে। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় ব্যারো রিফ্লেক্স। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে ব্যারো রিফ্লেক্স। সো এই হচ্ছে ব্যারো রিসেপ্টর এবং ব্যারো রিফ্লেক্স। এবার আসো আমরা ব্যারো রিসেপ্টরের ভিতরে ঢুকি। সো ব্যারো রিসেপ্টর যেটা আছে সেটা মূলত ২ প্রকার। ২ প্রকার কি? ব্যারো রিসেপ্টর হচ্ছে ১ সেকেন্ড। ব্যারো রিসেপ্টর ২ প্রকার সেটা হচ্ছে ১ এক সরি ১ উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এবার এই উচ্চচাপ ব্যারো রিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারো রিসেপ্টর এই ২ টা জিনিসের ভিতর আবার রক্তের কিছু আলাদা অংশ আছে। মানে আমাদের রক্তবাহিকার। অর্থাৎ এই রিসেপ্টর গুলো উচ্চ চাপের উপর সংবেদনশীল হয়ে কাজ করবে এবং এই নিম্নচাপ রিসেপ্টর গুলো নিম্নচাপের উপর সংবেদ হয়ে মানে মূলত কাজ করবে। এবার এই উচ্চচাপ ব্যারো রিসেপ্টর গুলো আমাদের রক্তবাহিকার কোন অংশে থাকে এবং নিম্নচাপটা কোথায় থাকে? দেখো উচ্চচাপের ক্ষেত্রে তোমরা এভাবে মনে রাখতে পারো যে উচ্চ তাপে কি হয়? পানি ফোটে। তাহলে উচ্চ তাপে যদি পানি ফোটে তাহলে আমরা কি করব? আমরা পানি ফোটায় চা বানাই খাবো। তাহলে এটা কি হবে আমাদের? চা। CA চা। তাহলে উচ্চ তাপে আমরা কি করব? পানি গরম করব। পানি গরম করে চা বানায় খাবো। চা বলতে কি বুঝাইছি? চা বলতে এখানে মূলত বোঝানো হয়েছে এটা হচ্ছে ক্যারোটিড সাইনাস এবং এতে এখানে বোঝানো হয়েছে অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টিক আর্চ। সো উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় থাকে? এই রিসেপ্টর গুলো থাকে ক্যারোটিড সাইনাসে এবং অ্যাওর্টিক আর্চে। কিভাবে মনে রাখবা? উচ্চচাপে আমরা কি করি? পানি ফুটায় চা বানায় খাবো। এটা হচ্ছে সেই চা। আবার এই নিম্নচাপের রিসেপ্টর গুলো কোথায় থাকে?
দেখো নিম্নচাপের শব্দটা বাংলা যদি আমরা খুঁজে বের করি সেটা কি? যে মানে চাপ কম। মানে চাপ নাই মানে প্যারা নাই আরকি। এই চাপ কম মানে টেনশন কম কাদের থাকে? যাদের টাকা-পয়সা অনেক জমানো আছে, সঞ্চয়ে অনেক টাকা-পয়সা আছে তাদেরই তো চাপ নাই, তাই না? তাহলে এই যে নিম্নচাপ কাদের থাকবে? যাদের ডিপিএস এ যথেষ্ট পরিমাণ টাকা আছে। বুঝলেন? তাহলে নিম্নচাপ হচ্ছে যাদের ডিপিএস এ যথেষ্ট পরিমাণ টাকা আছে তাদের কোনো চাপই নেই, কোনো প্যারাই নেই। ডিপিএস বলতে কি? ডিপিএস বলতে কি আর্থিক কিছু? না। এখানে আমরা ডিপিএস বলতে বুঝবো ডিপিএস এর ডি হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল এবং পি তে আছে পালমোনারি শিরাধমনী, পালমোনারি শিরাধমনী, পালমোনারি শিরাধমনী। পালমোনারি শিরাধমনী কি? এটা গত এপিসোডে দেখাইছিলাম। এবং সিস্টেমিক শিরাগুলো, বড়, বড় যে সিস্টেমিক শিরাগুলো আছে। সিস্টেমিক শিরাগুলো কি, কি ছিল? সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা। এগুলো কি ছিল আমি গত পর্বে দেখাইছি। পালমোনারি শিরাধমনী কেন? কি সিস্টেমিক শিরাধমনী কি ছিল? এটা আমি গত পর্বে দেখাইছি। এজন্য এবার বিস্তারিত বলতেছি না, তাইলে খুব টাইম লস হবে। সো এখানে সিস্টেমিক শিরা, বড়, বড় সিস্টেমিক শিরা অর্থাৎ সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা এইগুলো। সো এই যে এতটুকু অংশের মধ্যে যা, যা আছে এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে তোমার উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এই দেখো উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের মধ্যে অ্যাওর্টিক আর্চ আছে। আর্চ অর্থ কি? আর্চ অর্থ হচ্ছে বাঁক। মানে অ্যাওর্টার একটা বাঁক। তার মানে কি? এটা অ্যাওর্টার কোনো একটা অংশ। তাহলে যেহেতু এই উচ্চচাপে অ্যাওর্টা ব্যবহার করা হইছে, তাহলে এই উচ্চচাপের আরেকটা নাম হবে আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর অথবা ধমনী ব্যারোরিসেপ্টর। ধমনী বা আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর। আবার এই যে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরটা আছে এটারও আ আলাদা নাম আছে। সেটা কি? এটার নাম হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর। আয়তন ব্যারোরিসেপ্টর। এটার নাম আয়তন ব্যারোরিসেপ্টর কেন? এইটার নাম আয়তন ব্যারোরিসেপ্টর তার কারণ হচ্ছে এই যে, নিম্নচাপ ব্যারোরিসেপ্টরটা আছে এটা রক্তের আয়তন নির্ধারণের মাধ্যমে রক্তের চাপ নির্ধারণ করে। ধরো উদাহরণস্বরূপ বলা যায় তোমার রক্ত থাকার কথা ৮ লিটার। কিন্তু তোমার রক্ত আছে ৪ লিটার। তোমার রক্ত অর্ধেকই নাই। ধরো একটা রুমে থাকার কথা ১০০ জন। কিন্তু সেখানে আছে তোমার ৫০ জন। তাহলে ১০০ জন যতটুকু কাজ করতে পারবে ৫০ জন তো ততটুকু কাজ করতে পারবে না। তাহলে তোমার যে রক্তের যে আয়তন অর্ধেকই নাই তাহলে তো রক্ত সেই পরিমাণ ফ্লো দিবে না, চাপ দিবে না। তাহলে রক্তের চাপ কমে যাবে। সো এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টরটা কি করে? এখান থেকে সংবেদ নিয়ে রক্তের আয়তন বাড়ানোর জন্য বিভিন্ন প্রকার কাজ করে সেটা আমরা পরে দেখতেছি। সেই কাজের মাধ্যমে রক্তের আয়তন বেড়ে গেলে রক্তের চাপও আল্টিমেটলি বেড়ে যায়। সো এই যে এইখানে যতটুকু আছে এটা তোমাদের অ্যাডমিশনের জন্যে 5 স্টার টপিক বলা যায়। 5 স্টার টপিক। আর এখান থেকে প্রশ্নটা হবে খুবই ইজি। কি হবে? ধমনী বা আর্টারিয়াল ব্যারোরিসেপ্টরের অংশ কোনটি? এখানে তোমার এইখান থেকে যেকোনো একটা দিয়ে থাকবে আর এই ৩ টা দিয়ে থাকবে। তোমার আবার এখান থেকে থাকবে আয়তন রিসেপ্টরের আয়তন ব্যারোরিসেপ্টরের অংশ কোনটি? এটা দেয়া থাকবে এবং এই ২ টা দেয়া থাকবে। এছাড়াও দেখা গেল এটা অন্য কোনো নাম বা অন্য কোনো সিরিয়াল বসিয়ে দেয়া থাকবে। এটা দেখে কিন্তু এখন খুবই ইজি লাগতেছে যে এটা তো সহজে উচ্চচাপ হচ্ছে চা, তেলে এখান থেকে যেকোনো একটা নিম্নচাপ ডিপিএস। কিন্তু যখন তুমি সরাসরি বাংলায় পড়তে যাবা, তখন তোমার দেখা গেল তুমি এখন এই ২ টা পড়তেছো, পরে এই ২ টা পড়তেছো, পরে তোমার জিনিসটা ঘুলায় যাবে। সো তুমি যখন বাংলায় এমনি রিডিং করে এটা অ্যান্সার করতে যাবা, তখন দেখবা যে তোমার কোনটা পালমোনারির অংশ ছিল, কোনটা সিস্টেমিক শিরা ছিল তোমার খেয়াল থাকবে না। দেখা গেল তুমি উচ্চচাপের ভিতরে সিস্টেমিক শিরা ঢুকাই দিছো। এইজন্য এটা সহজ করা খুবই দরকার ছিল। এবং এটা যেভাবে তোমাদের টেকনিক করে দেখাই দিলাম এটা আশা করি এরপর থেকে আর ভুল হবে না। সো আসো এবার আমরা আস্তে, আস্তে করে ভিতরে যাই। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কিভাবে কাজ করে এবং কোথায়, কোথায় থাকে কোথায়, কোথায় থাকে এটা তোমাদের আগে দেখাইছি। এবার আসো দেখি যে এটা কিভাবে কাজ করে। আমরা কি বলছিলাম এটা থাকে হচ্ছে অ্যাওর্টিক আর্চে এবং ক্যারোটিড সাইনাসে। অ্যাওর্টিক আর্চটা কি? ধরো একটা উদাহরণস্বরূপ যদি এটা আমাদের একটা হৃৎপিণ্ড আঁকি। এই যে হৃৎপিণ্ড আঁকলাম, গত পর্বে দেখাইছিলাম যে এই হৃৎপিণ্ডর বাম ভেন্ট্রিকল থেকে রক্ত সারা দেহে পৌঁছায় দেয়। মানে বাম ভেন্ট্রিকল পাম্প করে রক্তটা অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে পৌঁছায় দেয়। এই অ্যাওর্টাটা একদম হার্টের এইখান থেকে ওঠে। যে অ্যাওর্টাটা আমাদের সারা দেহের রক্তর মানে একদম শুরু আরকি মুখ্য দ্বার। এই অ্যাওর্টাটা এই হার্টের এখানে এসে এটা একটু বাঁক নেয়। এরকম একটা বাঁক নেয়। এই যে বাঁকটা নিল, বাঁক
বাঁককে তোমার বলা হয় আর্চ। বাঁক। এই যে বাঁক আছে, বাঁক হচ্ছে তোমার আর্চ। তাহলে অ্যাortaর যে বাঁক সেটা কি হবে? অ্যাortic আর্চ। তাহলে এরা হচ্ছে তোমার অ্যাortic আর্চ। এইখানে তোমার ব্যারোরিসেপ্টর গুলো উচ্চচাপ ব্যারোরিসেপ্টর গুলো থাকে। ধরো এগুলো তোমার উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। এইবার এই অ্যাorta থেকেই তো তোমার সব জায়গায় আমাদের দেহের রক্ত যাবে। তো এই অ্যাorta থেকে আমাদের শরীরের যে উপরের অংশ অর্থাৎ হার্টের উপরে আমাদের যে ব্রেইন আছে, মাথা আছে, নাক মানে আমাদের মাথার যে অংশ আছে সেখানেও রক্ত পাঠাইতে হবে। নাহলে তো আমাদের ওইখানে কাজ করবে না। সো এই অ্যাortic আর্চেরই কিছু ব্রাঞ্চ হচ্ছে ক্যারোটিড ধমনী। ধরো এই যে তোমার এখান থেকে ক্যারোটিড ধমনী উপরে উঠে গেল। তোমার অ্যাortic আর্চ থেকে ক্যারোটিড ধমনী, ক্যারোটিড ধমনী তোমার উপরে উঠে গেল আমাদের মস্তিষ্ক এবং আমাদের মাথার যে সাইড আছে সেখানে রক্ত পৌঁছানোর জন্য। এই ক্যারোটিড ধমনীগুলো একটু উপরে গিয়ে একটু ফাঁকা জায়গা তৈরি করে। এরকম কিছু ফাঁকা জায়গা। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছো, তোমার বায়োলজিতে তোমার ফাঁকা জায়গার আ অনেকগুলা নাম আছে। তার মধ্যে একটা নাম হচ্ছে সাইনাস। সাইনাস। এরকম ফাঁকা জায়গাকে বলা হয় সাইনাস। তাহলে এইটা যেহেতু ক্যারোটিড ধমনী, তাহলে এই সাইনাসগুলোর নাম কি হবে? ক্যারোটিড সাইনাস। হ্যাঁ, এই ক্যারোটিড সাইনাসের ভিতরেও তোমার উচ্চ চাপের কিছু ব্যারোরিসেপ্টর থাকে। এরা মূলত কি করে? ধরো আমার এখান থেকে রক্তের ফ্লো হবে। ধরো আমার এখান থেকে রক্তের ফ্লো হবে। এই যে আমার রক্তের ফ্লো হচ্ছে, এই ফ্লোটা যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন এই যে রিসেপ্টর গুলো আছে, এই রিসেপ্টর গুলো সক্রিয় হয়। মানে এই রিসেপ্টর গুলো বুঝতে পারে যে কোনো একটা অসুবিধা আছে, যে রক্তের চাপ তো প্রচুর আকারে বেড়ে গিয়েছে। তখন এই রিসেপ্টর গুলো সংবেদ পাঠায় বা এই রিসেপ্টর গুলো উদ্দীপনা পাঠায়। উদ্দীপনা কোথায় পাঠায়? উদ্দীপনা পাঠায় হচ্ছে মস্তিষ্কে। ধরো এখানে একটা প্রতীকী মস্তিষ্ক আমরা আঁকলাম। এই হচ্ছে আমাদের একটা প্রতীকী মস্তিষ্ক। যখন আমাদের রক্তচাপ প্রচুর আকারে বেড়ে যায় তখন এই যে রিসেপ্টর গুলো আছে এগুলো আমাদের উদ্দীপনা কোথায় পাঠাবে? obviously মস্তিষ্কেই পাঠাবে। মস্তিষ্ক আমাদের মস্তিষ্ক তোমরা যখন মেডিকেলে অ্যাডমিশন যদি প্রিপারেশন নাও তাহলে অষ্টম অধ্যায়ে পড়বে। এখন তো তোমাদের শর্ট সিলেবাস। যে আমাদের মস্তিষ্ক ৩ টা ভাগ থাকে। একটা ৩ টা ভাগ হচ্ছে ১ম টা অগ্র মস্তিষ্ক, মধ্যটা মধ্য মস্তিষ্ক এবং পেছনে থাকে পশ্চাৎ মস্তিষ্ক। এই পশ্চাৎ মস্তিষ্কই আবার ৩ টা ভাগে বিভক্ত। সেরিবেলাম, পন্স এবং মেডুলা। তাহলে এই মেডুলা কোথায় আছে? আমাদের পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ হচ্ছে মেডুলা। সো এই যে এই রিসেপ্টর গুলো কি করবে? মেডুলায় সংকেত পাঠাবে যে, "ভাই কোনো একটা অসুবিধা হইছে। আমার এখানে প্রেশার খুব বাইরে গেছে। তুমি একটা কিছু করো।" তখন এই মেডুলায় সংকেত পাঠাবে মূলত মেডুলার ভ্যাসোমোটর নামে একটা অংশে। ভ্যাসোমোটর। এই যে ভ্যাসোমোটর দেখতেছো, এই ভ্যাসোমোটরটাই মূলত তোমার কি করবে? এই ভ্যাসোমোটরটাই মূলত তোমার রক্তচাপ নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ মানে আমাদের যে কাজ শুরু হবে অর্থাৎ তোমার ধরো কোনো একটা অফিস, অফিসের যে মেইন হেড হচ্ছে এরা। আর এরা হচ্ছে দারোয়ান-টারোয়ান হাবি-জাবি এইসব। এরা কি করতেছে? এরা খবর এনে বা এরা হচ্ছে গোয়েন্দা সংস্থা। এরা খবর এনে হেডকোয়ার্টারে দিচ্ছে এবার হেডকোয়ার্টার এখান থেকে তার কাজ করবে। এই ভ্যাসোমিটার আবার ২ টা অংশকে নিয়ন্ত্রণের দ্বারা কাজ করে। একটা হচ্ছে ২ টা স্নায়ু দ্বারা। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু এবং সিম্প্যাথেটিক স্নায়ু। সিম্প্যাথেটিক স্নায়ু। তাহলে আমার কি হলো এখানে? এখানে আমার রক্তের চাপ প্রচুর আকারে বেড়ে গিয়েছে। বেড়ে গেলে যে রিসেপ্টর গুলো আছে, এই রিসেপ্টর গুলো উদ্দীপনা রিসিভ করে আমাদের মেডুলায় পাঠাইছে, মস্তিষ্কের মেডুলায় এবং মস্তিষ্কের মেডুলার যে ভ্যাসোমোটর অংশটা আছে, সেটা সিগন্যাল পাওয়ার সাথে, সাথে সে কাজ করা শুরু করে দিয়েছে কি? তার কাজ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু এবং সিম্প্যাথেটিক স্নায়ু নিয়ে। তাহলে এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক এর মধ্যে এই যে সিম্প্যাথেটিক যেটা আছে, এটা যদি অ্যাক্টিভ থাকে এটা আমাদের ব্লাড প্রেশার বাড়ায় এবং প্যারাসিম্প্যাথেটিকটা আমাদের ব্লাড প্রেশার কমায়। মানে এইভাবে মনে রাখতে পারো যে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর নামের আগে প্যারা আছে। তো যার নামের আগে প্যারা আছে সে নিজে বুঝতে পারে কোনো প্যারা নাই, চাপ নাই। তো প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কি করে? আমাদের রক্তের চাপ কমায়। সো ভ্যাসোমোটরে যখন সিগন্যাল আসলো যে ভাই আমার চাপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তুমি কিছু একটা করো, তখন সে কি করবে? এই যে সিম্প্যাথেটিক স্নায়ুর যে উদ্দীপনাটা আছে সেটা হ্রাস করে দিবে। কারণ কি? এটা তো আমার চাপ বাড়াইতো। কিন্তু এখন তো আর চাপ বাড়ানো যাবে না। তখনই বলবে, "ভাই তুমি তোমার কাজ আপাতত বন্ধ রাখো। আমার চাপ প্রচুর আকারে বেড়ে গেছে। এটা একটু কমাইতে হবে।" আর এই প্যারাসিম্প্যাথেটিক বলবে, "ভাই তুমি তোমার
উদ্দীপনা শুরু করে দাও। কারণ কি? তোমার হচ্ছে নির্দেশ দেয় হার্টকে যে, "ভাই তুমি আস্তে পাম্প করো বা তুমি আ রক্তচাপ একটু কমায় দাও।" তাহলে কি করবে? প্যারাসিম্প্যাথেটিক কে অ্যাক্টিভ করে দেবে এবং সিম্প্যাথেটিক কে বলবে যে, "ভাই তুমি শান্ত হয়ে যাও।" সো এইভাবে আমাদের রক্তে যখন প্রচুর আকারে চাপ বেড়ে যাবে তখন এই চাপ কমায় দিবে। আবার যদি এর বিপরীতে একটা ঘটনা ঘটে, সেটা কি হবে? এর বিপরীত ঘটনাটা হচ্ছে আমাদের যে রক্ত আছে, এই রক্তটা যদি এখান থেকে খুবই কম চাপ দেয়, তখনও তো এই রিসেপ্টর করে অ্যাক্টিভ হবে। যখন অতিরিক্ত চাপ দিচ্ছে তখন রিসেপ্টর গুলো বুঝতেছে ভাই অতিরিক্ত চাপ খেস্ত কেরোসিন কিছু একটা করতে হবে। আবার যখন একদম কম চাপ দিচ্ছে, রিসেপ্টর গুলো তখনও বুঝবে যে কি ব্যাপার? আমার যতটুক চাপ আসার কথা ততটুক তো আমি পাচ্ছি না। তাহলে কোনো একটা সমস্যা আছে তখন আবার তোমার মেডুলায় সিগন্যাল পাঠাবে, ভাই কিছু একটা করো। এবার তখন এই মেডুলার ভ্যাসোমোটর অংশ কি করবে? এখানে যা করতেছিল তার বিপরীত। অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক কে বলবে, "ভাই তুমি তোমার কাজ বন্ধ করো, আমার রক্ত অনেক স্লো হয়ে গেছে।" এবার সিম্প্যাথেটিক কে বলে, "ভাই তুমি আবার তোমার কাজ করো, আমার রক্ত অনেক স্লো হয়ে গেছে, আমার রক্তে প্রেশার বাড়াইতে হবে।" এখন আমরা যেমন মুখ দিয়ে কথা বলতেছি এই অ্যাortic আর্চ এবং আবার তোমার এই যে আ ক্যারোটিড সাইনাস এরা তো মুখ দিয়ে মেডুলাকে বলবে না যে, "ভাই কিছু একটা করো।" এরা সংকেত পাঠাবে কোনো একটা কিছুর মাধ্যমে। কিসের মাধ্যমে পাঠাবে? ২ টা স্নায়ুর মাধ্যমে পাঠাবে। কোন স্নায়ুর মাধ্যমে পাঠাবে? সেই স্নায়ুর ক্ষেত্রে এই যে ধরো একটা প্রতীকী স্নায়ু আমি এঁকে দিলাম। যে এ হচ্ছে এই স্নায়ুর মাধ্যমে পাঠাবে এবং এ হচ্ছে এই স্নায়ুর মাধ্যমে পাঠাবে। এই স্নায়ুগুলোর নাম কি? এই স্নায়ুগুলোর নাম মনে রাখতে গিয়ে অনেক সময় ভেজাল হয়ে যায়। এটা সহজ করে দিই। দেখো, উচ্চ চাপ, উচ্চ চাপ মানে কি? প্রচুর চাপ। প্রচুর চাপ কখন হয়? যখন তুমি অ্যাডমিশনে আসো। ধরো তুমি ভার্সিটির জন্য ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছ। তখন তোমার প্রচুর চাপ। মানে এত চাপ কিন্তু পড়ালেখার পরে কোনো সময় আসে না। আবার তুমি ভার্সিটিতে যখন অ্যাডমিট হয়ে যাচ্ছ তখন আবার আরেক চাপ কি? ভাই তোমার সিজি লাগবে। সিজি 4.0 লাগবে। নাইলে হবে না। মানে ভালো স্টুডেন্টদের চাপ এরকম নাই। তুমি ভার্সিটিতে চান্স পাওয়ার পরে খুব রিল্যাক্স করলে কিন্তু ভালো স্টুডেন্টদের তো সিজি লাগবে 4। সো তারা সিজির জন্য আবার মারামারি শুরু করে দেয়। এইজন্য তাদের সিজি লাগবে। তারা সিজির একটা প্যারা নিয়ে খালি নিজে অতিরিক্ত চাপ নেয়। সো উচ্চ চাপ বলতে তোমার কি আসে? ভার্সিটি অ্যাডমিশন আর সিজি। এখানে ভার্সিটি অ্যাডমিশন আর সিজি বলতে কি বুঝাইছি? ভার্সিটি অ্যাডমিশন হচ্ছে এই যে এটা আছে, এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ। আর এই ভিটা হচ্ছে ভেগাস স্নায়ু। হুম, আবার এই সিজি এর সিতে কি আছে? এটা ক্যারোটিড সাইনাস বুঝতেই পারতেছো? এটা হচ্ছে ক্যারোটিড সাইনাস আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল। গ্লসোফ্যারিঞ্জিয়াল। সো তাহলে এটা আমাদের কি হবে? এখানে আমার কি করতেছে? তাহলে এটা কি ছিল আমার এওরটিক আর্চ। তাহলে এখানে ভার্সিটি অ্যাডমিশনের ভি। তাহলে এটা কি হবে আমার? ভেগাস স্নায়ু। আবার এই যে ক্যারোটিক সাইনাস এখানে কি আমার সিজি লাগবে, তাই না? তাহলে সি এটা যদি সি হয় তাহলে এটা কি জি। অর্থাৎ গ্লসোফ্যারেঞ্জিয়াল। তাহলে আমার এখানে পুরো বিষয়টা কি দাঁড়ালো? যে আমার যে রক্তচাপ যখন কম বেশি হয় তখন এই রিসেপ্টর গুলো উদ্দীপ্ত হয়ে এটা ভেগাস স্নায়ু দিয়ে এবং ক্যারোটিড সাইনাস গ্লসোফ্যারেঞ্জিয়াল দিয়ে আমাদের মস্তিষ্কের মেডুলায় ভ্যাসোমোটর কেন্দ্রকে প্রশমিত করে। তখন সে কি করে? যদি অতিরিক্ত চাপ বেড়ে যায় তখন সিম্প্যাথেটিক স্নায়ুর কাজকে কমায় দেয়। যার ফলে আমাদের রক্তের চাপ কমে যায়। আবার যখন আমার রক্তের চাপ অতিরিক্ত কমে যায় তখন প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর কাজকে বাড়ায় দেয়। আ সিম্প্যাথেটিক স্নায়ুর কাজকে বাড়ায় দেয় এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর কাজকে কমায় দেয়। এইভাবে আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টরটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ও সরি, একটা জিনিস ক্লিয়ার করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই যে সিম্প্যাথেটিক যে স্নায়ুটা আছে, এই যে সিম্প্যাথেটিক অংশটা আছে, এ কি করে? কিভাবে রক্তচাপটা বাড়ায়? সেটা হচ্ছে এই হার্টকে চাপ দেয়। এই হার্টকে চাপ দেয়। সো সিম্প্যাথেটিক স্নায়ুটা হার্টকে চাপ দিয়ে রক্তচাপ বাড়ায় এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুটা হার্টকে প্রশমিত করে যার ফলে আ আমাদের রক্তের চাপ কমে যায়। সো এই হচ্ছে তোমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। সো এবার আসলে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর। এরা কি করে? আগেই বলছি যে এরা আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সো আয়তন নিয়ন্ত্রণের এটা আমি একটু উল্টা দিক দিয়ে যাবো। তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা কি? আমরা আয়তন নিয়ন্ত্রণ করব মূলত কিভাবে? আমরা রক্তের আয়তন কিভাবে বাড়াইতে পারি? আমরা রক্তের আয়তন বাড়াইতে পারি রক্তের যে তারল্য আছে সেটা বৃদ্ধি করে। অর্থাৎ রক্তের মধ্যে আমরা যদি পানি মিশাই তাহলে আমার রক্তচাপ বেড়ে যাবে। ধরো আমার রক্ত কোনোভাবে অনেক পরিমাণ কমে গেছে আয়তন। তাহলে এবার আমার কি করতে হবে? রক্তের মধ্যে পানি মিশাইতে হবে। এখন আমরা তো আর সিরিঞ্জ দিয়ে রক্তের মধ্যে সরাসরি পানি মিশাইব না।
কারণ এটা আমাদের দেহে স্বয়ংক্রিয়ভাবে চলবে। সেটা কিভাবে আমরা সেটা দেখব। আমাদের রক্তে পানি যদি বাড়াইতে হয় তাহলে কি হতে হবে? আমাদের প্রস্রাব কমাইতে হবে। অর্থাৎ আমাদের কিডনি দিয়ে যে পরিমাণ পানি পরিশোষিত হয়ে বা পরিশ্রুত হয়ে প্রস্রাব হয়ে বের হয়ে যাচ্ছে, সেই পানিটাকে আমাদের ধরে রাখতে হবে। বা সেই পানিটাকে আমাদের পুনঃশোষণ করে রক্তের মধ্যে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের রক্তের পানির পরিমাণ বেড়ে যাবে। ধরো আমরা একটা প্রতীকী কিডনি আঁকলাম এখানে। এই যে ধরো একটা কিডনি আঁকলাম আমরা। আমাদের এই কিডনিতে কি করতে হবে? আমার এই কিডনিতে প্রস্রাব কমাইতে হবে যার ফলে আমার পানি আটকে থাকবে। এই যে আমাদের প্রস্রাব তৈরি হয় এইটাকে বলা হয় ডাইইউরেসিস। ডাইইউরেসিস। ঠিক আছে? ধরো ডি দিয়ে চিহ্নিত করলাম ডাইইউরেসিস। প্রস্রাব তৈরি হয়। তাহলে আমাদের যদি প্রস্রাব তৈরি না করতে হয় তাহলে আমাদের কি হবে ওইটা? ওইটা হবে অ্যান্টি-ডাইইউরেসিস। অ্যান্টি-ডাইইউরেসিস। তাহলে একটা হরমোন আছে যে হরমোনটা আমাদের ডাইইউরেসিস করে অর্থাৎ আমাদের প্রস্রাব কমায় দেয়, প্রস্রাব তৈরি হওয়ার প্রক্রিয়াকে। তাহলে সেই হরমোনের নাম কি হবে? অ্যান্টি-ডাইইউরেটিক হরমোন। তাহলে এই অ্যান্টি-ডাইইউরেটিক হরমোনের প্রভাবে আমাদের কিডনি ডাইইউরেসিস কম পরিমাণে করবে অর্থাৎ প্রস্রাব কম পরিমাণে তৈরি হবে। অর্থাৎ প্রস্রাবের যে পানিটা ছিল সেটা আবার শোষণ করে ব্যাকে নিয়ে আসবে। তাহলে এই অ্যান্টি-ডাইইউরেসিস হরমোন তো কোনো এক জায়গা থেকে ক্ষরণ করতে হবে নাকি? আমরা তো সরাসরি অ্যান্টি-ডাইইউরেসিস হরমোন দিচ্ছি না। এই অ্যান্টি-ডাইইউরেসিস হরমোনটা কোথা থেকে আসে? এটা আসে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে। পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিটা কি? এটা যদি আমি একটু শর্টকাটে বোঝাই সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। ধরো এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। এই মস্তিষ্কের নিচের দিকে ২ টা মটরদানার মতো অংশ থাকে এটাকে বলা হয় পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থিটা ২ ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। এই পশ্চাৎ পিটুইটারির আরেকটা নাম নিউরোহাইপোফাইসিস। 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 অর্থাৎ যদি আমি এক কথায় বলি তাহলে এই পিটুইটারি গ্রন্থির নিউরোহাইপোফাইসিস দ্বারা এডিএইচ নির্গমন হয়। তাহলে আমার এই নিউরোহাইপোফাইসিস দ্বারা এডিএস নির্গমন হচ্ছে যেটা আমাদের কিডনিতে এসে পানি পুনঃশোষণ বেশি করে করাচ্ছে এবং প্রস্রাব তৈরিতে বাধা দিচ্ছে। তাই নিউরোহাইপোফাইসিস এর সংকেতটা আসবে কোন জায়গায় থেকে? আমাদের তোমরা যখন অষ্টম অধ্যায় পড়বা তখন দেখবা যে আমাদের মস্তিষ্কের যে ৩ টা অংশ আছে তার মধ্যে যে অগ্র মস্তিষ্ক আছে এখানে আমাদের ৩ টা অংশ থাকে। সেটা হচ্ছে সেরিব্রাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস। এত কিছু লাগবে না। শুধু এটা মনে রাখো আমাদের অগ্র মস্তিষ্কের একটা অংশ হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। এই যে হাইপোথ্যালামাসটা আছে এইটাই মূলত পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের যে পিটুইটারি আছে এই পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে কোনটা? এই হাইপোথ্যালামাস। তাহলে আমাদের পিটুইটারি নিউরোহাইপোফাইসিস থেকে যে এডিএইচ নির্গমন হচ্ছে এটার সংকেত কোথা থেকে আসবে? হাইপোথ্যালামাস থেকে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমাদের কাজ এখানে অনেকটাই শেষ হয়ে গেছে। রক্তের আয়তন আমার কমে গিয়েছে। রক্তের আয়তন কমে যাওয়া মানে কি? ব্লাড প্রেশার কমে যাওয়া। আমার বিপিও কমে গেল। বিপি কমে গেলে আমাদের যে ডিপিএস এ অর্থাৎ অ্যা যে অংশগুলো আছে সেই অংশগুলা যে রিসেপ্টর আছে সেগুলো উদ্দীপ্ত হবে। উদ্দীপ্ত হয়ে হাইপোথ্যালামাসে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে আমাদের উদ্দীপনা পাঠাবে। সে হাইপোথ্যালামাস কি করবে? আমাদের আ পিটুইটারি নিউরোহাইপোফাইসিস থেকে এডিএইচ নির্গমন করবে। এডিএইচ নির্গমন বৃদ্ধি করবে। এডিএইচ নির্গমন বৃদ্ধি যদি করে তাহলে কি হবে? আমাদের কিডনিতে মূত্র তৈরি হওয়া প্রচুর পরিমাণে কমে যাবে। এটা কিভাবে কমবে? তোমরা যখন ৬ অধ্যায় করবা তখন দেখতে পারবা যে আমাদের মূত্র ৩ প্রক্রিয়ায় তৈরি হয়। তার মধ্যে একটা ছিল আ পুনর্শোষণ। এই নির্বাচনমূলক পুনর্শোষণ। এই পুনর্শোষণের সময় আবার রক্তের কিছু উপাদান ব্যাকে আসে। সো আমরা যখন এই এডিএইচ আ বাড়ায় দিব তখন আমাদের বৃক্ক থেকে পানি প্রচুর পরিমাণে ফিরে আসবে রক্তে। মানে আমাদের যেটা মূত্রের বের হয়ে যাওয়ার কথা ছিল সেটা বের না হয়ে বৃক্ক থেকে আবার রক্তে ব্যাক করবে। তাহলে কি হবে? আমাদের রক্তের যে আয়তনটা আছে সেটা আল্টিমেটলি বেড়ে যাবে। আর যদি রক্তের আয়তন বেড়ে যায় তাহলে কি হবে? ব্লাড প্রেশারও বেড়ে যাবে। এছাড়াও তোমার এই যে ADH টা আছে এটার আরেকটা নাম আছে।
এটার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এই ভ্যাসোপ্রেসিন নামটা কোথা থেকে আসছে? এই যে এই ভ্যাসোপ্রেসিন নামটা আসলে ২ টা অংশের সমন্বয়ে গঠিত। এই ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোটা বলতে বোঝানো হচ্ছে ভেসেল। ভেসেল কি? ভেসেল হচ্ছে বাহিকা তোমরা জানো। যা কোনো কিছু বহন করে নেয়। আর প্রেসিং শব্দটা আসছে প্রেস থেকে। প্রেস মানে কি? চাপ দেওয়া। অর্থাৎ এরা বাহিকাকে চাপ দেয়। অর্থাৎ তোমার ধরো শিরা যেগুলো আছে বা ধমনী যেগুলো আছে এগুলাকে চাপ দেয়। ধরো তোমার এইখানে একটা বল ধরলাম। বলের ভিতর তোমার এতটুকুর মধ্যে পানি আছে। এখন তুমি যদি পানি বাড়াইতে না পারো তাহলে বলকে যদি চাপ দাও, ছোট করে দাও তাহলে কি হলো? বলের ভিতরে জায়গা কমে গেল। তাহলে ওর চাপটা আবার বেড়ে যাবে। বলের ভিতরে পানির চাপটা বেড়ে যাবে। এরা এইভাবেও তোমার রক্তচাপ বৃদ্ধি করে থাকে। যেহেতু এই এডিএইচ তোমার ভেসেলকে প্রেস করে রক্তচাপ বাড়ায় দেয় সেজন্য এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এছাড়াও নিম্নচাপটা আয়তন রিসেপ্টরটা আরো একভাবে কাজ করে। সেটা হচ্ছে ধরো আমার রক্তের আয়তন আবার কমে গেল। কমে গেলে কি হবে? আমাদের বিপিও কমে যাবে। এই যে বিপি কমে গেল, এটা আমরা পরে ধরতেছি বিপি কমার কথা। এটা হচ্ছে আমাদের এবার ফল। এটা আবার আমাদের রিসিভ হবে না। এবার আমাদের রিসিপ্ট এটা করবে না। এবার আমার রিসিভ করবে ডিরেক্ট আয়তন। এটা কিভাবে? ধরো রক্ত কি হয়? রক্ত তো আমাদের কিডনিতে পরিশ্রুত হওয়ার জন্য সবসময় যায়, তাই না? কারণ আমাদের যে মূত্রটা আসে এটা তো মূলত রক্তকে পরিশ্রুত করার পরে আসে। তাহলে রক্তের আয়তন যদি কমে যায় তাহলে রক্তের ফ্লো কিডনিতে কমে যাবে, তাই না? তাহলে রক্তের ফ্লো যদি কিডনিতে কমে যায় তাহলে তো কিডনি বুঝতে পারবে যে আমার যতটুকু রক্ত পরিশ্রুত বা পরিষ্কার করার কথা ছিল সেটা আসতেছে না। তার মানে কোনো একটা সমস্যা আছে। এটা তো কিডনি সরাসরি নিজেও বুঝতেছে। সো কিডনি যখন এখানে সরাসরি নিজে বুঝতেছে তখন এই কিডনি কি করবে? বুঝবে যে আমার তাহলে রক্তের তাহলে আমার ব্লাড প্রেশার মনে হয় কম হয়ে গেছে। তাহলে এবার ও আরেকটা কাজ করবে সেটা কি? এ রেনিন ক্ষরণ করবে। রেনিন নামক এক প্রকার এনজাইম। তোমাদের বইতে এনজাইম লেখা আছে গাজী আজমল হোসেনের। এজন্য এটা এনজাইমই দাও। রেনিন নামক এক প্রকার এনজাইম ক্ষরণ করবে। এই রেনিনটা ক্ষরণ হবে কোন জায়গা থেকে? এই বৃক্কেরই এক ধরনের কোষ আছে। এই বৃক্কের এক ধরনের কোষ আছে যে কোষটার নাম জাক্সটা গ্লোমেরুলার গ্লোমেরুলার কোষ। জাক্সটা গ্লোমেরুলার কোষ কি? এটা আমি ডিটেইলস এখন বলতেছি না। যখন তোমাদের এই কিডনির অধ্যায় করাবো তখন ক্লিয়ার করে দেব। যাই হোক একটা কোষ আছে যে কোষটার নাম হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার কোষ। এই কোষ থেকে রেনিন এনজাইম ক্ষরণ করবে। এই রেনিন এনজাইম এবার কি করবে? রেনিন এনজাইম ২ টা হরমোন আছে। যেটা হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন টেনসিনোজেন না। টেনসিনোজেন হচ্ছে তোমার যকৃত থেকে করণ হয় ওটা আলাদা হিসাব। অ্যানজিওটেনসিন এবং অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন এই ২ টার মাধ্যমে তোমার রক্তের আয়তন বৃদ্ধি করবে। এরা কিভাবে করবে? এটা আরেকটা প্রক্রিয়া। এটা তোমাদের ৬ অধ্যায় ডিটেইলসে বলা আছে। এখানে যেহেতু নাই সেহেতু তোমাদের লাগবে না। এটা পরবর্তীতে যখন ৬ অধ্যায় করাবো তখন দেখাই দিব। এরা মূলত সোডিয়াম আয়নকে পুনঃশোষণ করায়। সোডিয়াম আয়নকে পুনঃশোষণ করাইলে সোডিয়াম আবার মানে সোডিয়ামের সাথে পানির খুব ভালো একটা খাতির আছে। এজন্য সোডিয়াম আয়ন যখন ফিরে আসে রক্তে তখন পানিও আবার ফিরে আসে। এতটুকুই জেনে রাখো এটাই যথেষ্ট যে এরা সোডিয়াম আয়ন শোষণের মাধ্যমে রক্তের পানির আ আয়তন বাড়ায়। সো রক্তের আয়রন আল্টিমেটলি বেড়ে যায়। এটা এখন লাগবে না। তো বেসিক্যালি যে মূল কথাটা তোমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের আয়তন কমে গেলে কিডনিও একটা সিগন্যাল পায় যার জন্যে সে রেনিন এনজাইম ক্ষরণ করে। এই রেনিন এনজাইমটা তোমার অ্যানজিওটেনসিন এবং অ্যালডোস্টেরনের সাহায্যে আমাদের রক্তে যে পানির পরিমাণটা বা আয়তনটা বাড়ায় দেয়। আল্টিমেটলি যখন আয়তনটা বেড়ে যায় তখন রক্তের যে প্রেশারটা আছে সেটাও বেড়ে যাবে। সো নিম্নচাপ ব্যারোরিসেপ্টরটা এইভাবে হচ্ছে কাজ করে। সো এই ছিল আজকে আমাদের ব্যারোরিসেপ্টরের যে কনসেপ্ট ক্লিয়ারিং একটা ক্লাস যেটা আমাদের খুবই ইম্পোর্টেন্ট বিশেষ করে অ্যাডমিশনের জন্য তো বলার অপেক্ষায় রাখে না। এছাড়া এইচএসসি তেও তোমাদের যথেষ্ট ইম্পোর্টেন্ট এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে।
আর এটা একটু কঠিনও ছিল, একটু পেঁচালেও ছিল। কঠিনের থেকে বেশি পেঁচানো। তোমার এই নামগুলা খেয়াল থাকবে না অনেক। তো নাম কিভাবে খেয়াল রাখা যায় তার জন্য আমি আলাদা, আলাদা করে ভেঙে নামগুলা মনে রাখার কিছু ট্রিকস এবং বেসিকটা শিখিয়ে দিছি। আশা করি এরপর থেকে আর ভুল হবে না। সো আজকে পর্যন্ত এতটুকুই। আসছি খুবই দ্রুত একটা নতুন একটি ক্লাস নিয়ে। ব্যাকবেঞ্চার্স এর সাথেই থাকো। আসসালামু আলাইকুম।